নমস্কার বন্ধুরা, আজকে দেখলাম একটা ভিডিও ফেসবুকে। তার শিরোনামটা এরকম: নাগরিকত্ব নিয়ে সুকৃতি, শরদিন্দু, মানিক ফকির। জনগণ এই তিনজনের কাকে বিশ্বাস করবেন? অর্থাৎ মানিক ফকিরের বক্তব্য, এই তিনজন তিন রকমের কথা বলছেন, ফলে জনসাধারণ বিভ্রান্ত হচ্ছেন। কার কথা বিশ্বাস করবেন জনগণ, এইটাই হচ্ছে তার বিষয়বস্তু। স্বাভাবিকভাবেই তিনি ভিডিওতে বলেছেন, তার মত ব্যক্ত করেছেন, সেইটাই তিনি মানুষকে বিশ্বাস করবার জন্য বলছেন। মত এই তিনটে না, এর তিনটে মত বরং খুব গৌণ। প্রধান দুটো মত হলো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেটা বলছেন, যেখানে বলছেন যে কার-19 তারা তৈরি করেছেন, খুব শীঘ্র তার রুলস বেরোবে এবং সেইটা হলে সবাই নাগরিকত্বের দরখাস্ত করবেন, নাগরিকত্ব পেয়ে যাবেন। এইটে একটা মত, যেটা এখন সেন্ট্রাল গভর্নমেন্টের মত। আরেকটা মত হচ্ছে আমাদের রাজ্য সরকারের মত। মমতা ব্যানার্জি বলছেন যে যাদের ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, তারা সবাই ভারতের নাগরিক। এই হচ্ছে দ্বিতীয় মত। যে দুটো মত দুটো সরকারের কর্ণধারের মত, মানুষ স্বাভাবিকভাবেই, বেশিরভাগ মানুষ এই দুটো বিশ্বাস করছেন, অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বিশ্বাস করছেন। তাদের কথা খুব ভরসা করতে পারছেন এরকম নয়, কিন্তু তারা তো খুব গুরুত্বপূর্ণ লোক, গুরুত্বপূর্ণ পদে আছেন। আর কিছু মত আছে, এই যেটা মানিকবাবু বললেন। আসলে মানিকবাবু যেটা বলছেন সেটা আমাদের তিনজনের মতের প্রশ্নটা তিনি গুরুত্ব দেননি। তিনি গুরুত্ব দিয়েছেন যে মোদি যেটা বলছেন, মমতা যেটা বলছেন, আর আইন কি বলছে, সেই আইনের ব্যাখ্যা নিয়ে আমাদের তিনজনের মধ্যে কিছু মতভেদ, যেটা তিনি বলেছেন। এবং তিনি এটা ঠিকই বলেছেন। আমরা তিনজন বাদেও আরও কিছু মানুষ আছেন যারা আন্দোলন করেন। তিনি তিনজন নিয়ে যেটা বলেছেন সেটা, এই মতপার্থক্যের ব্যাপারটা ঠিক বলেছেন। আমি শরদিন্দুর ব্যাপারটা নিয়ে আমি বলছি না, মানে শরদিন্দু কি ভাবছে সেটা শরদিন্দু বলুক, তার ভিডিও আছে, সেখানে আপনারা জানতে পারবেন। আমি শুধু বলি যে আমার মত সম্পর্কে মানিকবাবু যেটা বললেন সেইটা পুরোপুরি ঠিক বলেননি। কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে তিনি, আমি মিথ্যে বলেছে বলবো না, মিথ্যে বলেছে বলবো না, এই কারণে আমার আজকে মনে হলো অনেক দিন পর যে মানিকবাবু অনেকটা একসঙ্গে কাজ করা, একে অপরকে বোঝা, মতপার্থক্য নিয়ে আলাপ আলোচনা করার একটা মানসিকতা নিয়ে তিনি ভিডিওটা করেছেন। ফলে আমি তাকে মিথ্যেবাদী বলবো না, আমি বলবো যে তিনি আইনটাকে ঠিক মতো বোঝেননি, ভুল বুঝেছেন। তার মতে আমি ভুল বুঝেছি, আর আমার মনে হচ্ছে তিনি ভুল করছেন। এবং এই জন্যেই দুই চারটে কথা আমার বলা দরকার। এই প্রশ্নে দেখুন, আলো রানী সরকার নিয়ে আমি একটা কথা বলেছি, যেটা উনি ঠিকঠাক বলেননি বা বোঝেননি। আলো রানী সরকার নিয়ে আমি বলেছি যে আলো রানী সরকার সম্পর্কে যে মামলাটা হয়েছিল,
তার যে রায় হয়েছে সেই রায়ে বোঝা যায় যে K-19 জন্যে হিন্দু বৌদ্ধ যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসেছেন তারা আর অনুপ্রবেশকারী নয়। এটা আইনের তো নানান রকমের ব্যাখ্যা, কোনো কোনো জায়গাতে কনফিউশন হয়, সেই কনফিউশনটাকে কাটাবার জন্যে এইটাকে একটা উদাহরণ হিসেবে আমি এখানে বলেছি। বিষয়টা হলো আলো রানী সরকার কি দাবি করেছেন, তিনি এই দেশের জন্মসূত্রে নাগরিক কি বাংলাদেশে কাউকে বিয়ে করেছেন, এই সমস্ত প্রশ্ন মামলার সময় নানানজন নানান রকমের দাবি করে। বিষয়টা আমি তা নিয়ে বলছি না, আমি বলছি যে জাজমেন্টটা কি হয়েছে। জাজমেন্টটা হয়েছে যে আলো রানী সরকার ভারতীয় নাগরিক নন। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ওই রায় দিয়েছে, আবার ডিভিশন বেঞ্চও একই রায় দিয়েছে। এই রায়টা মানে এর মধ্যে শোনা যায়, যেটা বলেছেন মানিকবাবু, শোনা যায়টাই নয়, আলোচনা করতে গেলে জেনে বুঝে করতে হবে। তো এইটা আপনার শোনার দরকার নেই। আপনি দেখবেন এই হাইকোর্টের যে রায় এইটা আমাদের নেটে দিয়ে দিয়েছেন, ফলে নেট খুললে আপনি এটা পেয়ে যাবেন এবং সেখানে পরিষ্কার হাইকোর্টের যে জাজমেন্ট সেটা বলে দিয়েছে। এইবারে তিনি সুপ্রিম কোর্টে গেছেন কি যাবেন না সেটা হচ্ছে পরের প্রশ্ন, যে পর্যন্ত হয়েছে সেটা আমি বলছি। এবং বেনাগরিক বলেও তাকে হিন্দু বলে তিনি অনুপ্রবেশকারী নন K-19 অনুযায়ী, ফলে তাকে দেশ থেকে বহিষ্কারের অর্ডার হাইকোর্ট দেয়নি। এইটা হচ্ছে আমার বক্তব্য, যে K-19 অনুযায়ী যেহেতু হিন্দু আলো রানী সরকার, তাই তাকে বহিষ্কার করার নির্দেশ হাইকোর্ট দিতে পারেনি। আমি এটা বলছি যে K-19 হওয়ার পরে আমাদের অনুপ্রবেশকারী তকমা গেছে কি যায়নি, এইটা একটা উদাহরণ হিসেবে আমি এটা বলেছি। এইটা শুধু আমাদের কলকাতা হাইকোর্টে হয়েছে তা নয়, একই রকম রায় গুয়াহাটি হাইকোর্টেও হয়েছে। ট্রাইব্যুনাল একজনকে বলেছে বিদেশি, ট্রাইব্যুনাল যেগুলো 100খানা ট্রাইব্যুনাল কাজ করছে আসামে, তারা বলেছে বিদেশি, তাকে বহিষ্কার করা হোক। তিনি আপিল করেছেন, গুয়াহাটি হাইকোর্ট বলেছে যে তিনি বেনাগরিক ঠিক আছে, কিন্তু যেহেতু তিনি হিন্দু তাই তাকে বহিষ্কার করা যাবে না। হাইকোর্ট বলেছে যে ওই ব্যক্তি নাগরিকত্বের জন্য দরখাস্ত করতে পারেন, তার এই আবেদনের ফয়সালা না হওয়া পর্যন্ত অন্য কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারবে না। ফলে এগুলোতে বোঝা যায়, এই উদাহরণগুলোতে বোঝা যায় যে হিন্দুদের, শিখদের, বৌদ্ধদের K-19 পাশ হওয়ার পরে তাদের অনুপ্রবেশকারী তকমা চলে গেছে। এটা আমি একটা উদাহরণ হিসেবে বলেছি, কিন্তু এটা উদাহরণ বলেছি, আইনটা যা বলেছে, আইনটা ব্যাখ্যা করলে আমি মানিকবাবুকে বলছি যে আরেকবার ভালো করে পড়েন, দেখবেন তাতে পরিষ্কার বলেছে। আমার কাছে গেজেট নোটিফিকেশনগুলো আছে, ওই 7 সেপ্টেম্বর যে 2015 সালে 7 সেপ্টেম্বর এই যে হিন্দু বৌদ্ধদের ছাড় দিয়ে দিল, কোত্থেকে ছাড় দিল, 1920 পাসপোর্ট অ্যাক্ট এবং তার যে অর্ডার, সেই অর্ডারের ধারা ধরে ধরে বলেছে যে ওই ধারাগুলো থেকে হিন্দু বৌদ্ধদের ছাড় দেওয়া হলো, ওইটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। একইভাবে গেজেট নোটিফিকেশনে বলেছে
যে 1946-এর যে ফরেনার্স অ্যাক্ট, তারও যে রুলস অর্ডার আছে, সেখান থেকেও হিন্দু বৌদ্ধদের ছাড় দেওয়া হয়েছে। একদম পরিষ্কার বলেছে। কেন ছাড় দিয়েছে? গভর্নমেন্টের মতে এই তিনটে দেশ থেকে যারা এসেছে, তারা রিলিজিয়াস পারসিকিউশনের জন্য, ধর্মীয় নির্যাতন অথবা ধর্মীয় নির্যাতনের আশঙ্কায় দেশ ত্যাগ করে আসতে বাধ্য হয়েছেন। এইটা গভর্নমেন্টের অবজারভেশন। গভর্নমেন্ট এটা মনে করেছে, তাই গেজেট নোটিফিকেশন করে 1946-এর ফরেনার্স অ্যাক্ট, তার যে অর্ডার বা রুলস, সেই ধারা থেকে, প্রয়োজনীয় ধারা থেকে তার উল্লেখ করেছে যে কোন ধারা থেকে ছাড় দেওয়া হলো। 1920-র যে পাসপোর্ট অ্যাক্ট, তারও যে ধারাতে এই সমস্যাটা ছিল, তাদের বেআইনি বলা হয়েছে, সেই ধারা থেকে এই ছটা সম্প্রদায়কে ছাড় দেওয়া হয়েছে। এটা 2015 সালে করেছে। এইটা এই গেজেট নোটিফিকেশনে পরিষ্কার করে বলে দিয়েছে। তারপরে হলো যে এই জায়গা থেকে ছাড় দিলেই ছাড় হয়ে গেল না, এই দুটো জায়গা থেকে ছাড় দেওয়ার প্রয়োজন ছিল। এটা যেহেতু রুলস এবং অর্ডার থেকে ছাড় দেওয়ার প্রয়োজন ছিল বলে গেজেট নোটিফিকেশনে এই ছাড়টা হয়ে গেছে। কিন্তু 2003-এ যে নাগরিকত্ব আইন হয়েছে, সেই আইনে 21B ধারা, এই 21B ধারাটা কারা তৈরি করেছিল? এই 21B ধারাটা তৈরি করেছিল বিজেপি। এই 21B ধারাতে তারা হিন্দু মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই যারা আছে ওই ছটা সম্প্রদায়, তার সাথে আবার মুসলমান, এরা সবাইকে বলেছিল অনুপ্রবেশকারী, যদি তারা বৈধ অনুমতিপত্র না নিয়ে ভারতে এসে থাকে, বা অনুমতিপত্র নিয়ে আসলেও অনুমতির সময়সীমা পার হওয়ার পর যদি ভারতে থেকে গিয়ে থাকে। এটা বলেছিল হিন্দুদের ক্ষেত্রেও, মুসলমানদের ক্ষেত্রেও, বৌদ্ধদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। এই যে ধারা 21B, এই ধারা থেকেও এই হিন্দু বৌদ্ধদের ছাড় দেওয়ার প্রয়োজন হলো। শুধু ওই 2015 সালের গেজেট নোটিফিকেশনে 1920-র পাসপোর্ট অ্যাক্ট, 46-এর ফরেনার্স অ্যাক্ট থেকে ছাড় দেওয়াটা যথেষ্ট নয়, এইটা থেকেও ছাড় দেওয়া দরকার। কিন্তু এইটার ছাড়, এই অ্যাক্টের ছাড় তো আর গেজেট নোটিফিকেশনে হয় না। অ্যাক্টের ছাড় হবে অ্যাক্ট তৈরি করে, যে কারণে তারা 2016 সালের 15ই জুলাই, যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং, তখন একটা বিলটা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল তারা মুভ করলো, যেটা পরে পাশ হয়ে CAR-19 হয়েছে। তাতে কি বলেছে? তাতে বলেছে যে আগে ওই যে 2015 সালে 1920 পাসপোর্ট অ্যাক্ট থেকে ছাড় দেওয়া হয়েছে, আবার 46-এর ফরেনার্স অ্যাক্ট থেকে ছাড় দেওয়া হয়েছে। এবার এই আইন তৈরি করে এই যে ক্যাব আনা হয়েছে, এই ক্যাবে প্রস্তাব আনা হলো যে 21B, ওই যে সিটিজেনশিপ অ্যাক্ট, তার থেকেও এই তিনটে দেশের ছটা সম্প্রদায়কে ছাড় দেওয়া হলো, মানে ছাড় দিয়ে দেওয়া হলো। এইটাই লেখা আছে এই বিলটাতে, যেটা CAR-19 আইন হয়েছে। এইটা হচ্ছে আইনে লেখা আছে। আমি ওই শুধু আলোরানী সরকার বলেছি তা নয়, আইনটা এই। আমি বোঝার জন্যে, এখানে যদি বুঝতে কিছু সমস্যা থাকে, কোনো জায়গাতে অস্পষ্টতা থাকে, কনফিউশন থাকে, যার জন্য বোঝার জন্য, আমি কনফার্ম হওয়ার জন্যে আমি আলোরানী সরকারের কেসটা বলেছি। আজকে তার সাথে আমি গুয়াহাটি হাইকোর্টের বিষয়টাও আমি আপনাকে উল্লেখ করে দিলাম, আপনি খোঁজ নিন। এইবারে অ্যাক্ট নিয়ে তারপরেও কোনো ক্ষেত্রে আপনার কনফিউশন থাকতে পারে, আপনার কিছু সন্দেহ, সংশয় থাকতে পারে। এইটার জন্য আপনাকে ওই জেপিসি রিপোর্টটা আপনাকে পড়তে হবে। কারণ জেপিসি রিপোর্টে এই বিষয়গুলো
বিশেষ করে বিরোধী দলের এমপি যারা ছিলেন তারা মোদী সরকারের কাছে প্রশ্ন করেছে। তারা যখন সাক্ষ্য দিতে গেছে তখন প্রশ্ন করেছে যে এটা কি, ওটা কি, এটার ব্যাখ্যা কি, ওটার ব্যাখ্যা কি, এইগুলো জিজ্ঞেস করেছে, তার জবাব দিয়েছে। এই গভর্নমেন্টের জবাবটা যদি আপনি জেপিসি রিপোর্ট থেকে পড়েন তাহলে দেখবেন তারা এই 21B থেকে ছাড় পেয়েছে, সেইটা একেবারে পরিষ্কার, আপনি ওখানে বুঝে যাবেন। আমি আপনাকে বেশি পৃষ্ঠা পড়তে বলবো না, কারণ ওটা তো প্রায় 200 পাতার একটা রিপোর্ট। তো 200 পাতা সবাই সবসময় পড়তে পারেন না, আপনিও পড়তে রাজি হবেন কিনা আমি জানি না। সেই জন্য আপনাকে আমি কতগুলো প্যারাগ্রাফ বলে দিচ্ছি। আপনি জেপিসি রিপোর্টের 2 নম্বর অধ্যায়ে যাবেন। 2 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়ে গিয়ে দেখবেন এই বিষয়গুলো, এই 21B থেকে যে ছাড়, অনুপ্রবেশকারী থেকে ছাড় কি ছাড় নয়, এইটা নিয়েই আলোচনাটা হয়েছে। অধ্যায় কত? 2। প্যারাগ্রাফ বলে দিই, আপনি মাত্র 4টে প্যারাগ্রাফ পড়বেন। 4টে প্যারাগ্রাফে 1টা পাতা বা 1.5 পাতা হবে। প্যারাগ্রাফগুলো আপনি একটু নোট করে নিন, বা আমি তো রেকর্ড করে দিচ্ছি, আপনি পরে নোট করে নিতে পারবেন। 2.7 প্যারাগ্রাফটা পড়ুন। তাতেও যদি আপনার সংশয় দূর না হয়, আপনি 2.24 প্যারাগ্রাফ পড়ুন। তারপরেও যদি আপনার সংশয় থেকে যায় তাহলে 2.25 প্যারাগ্রাফটা পড়ুন। তারপরে ফাইনালি আপনি 2.26 প্যারাগ্রাফ পড়ুন। আপনি এখানে পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে যে এই লোকগুলোকে, এই যে 3টে দেশের 6টা সম্প্রদায়কে আর অনুপ্রবেশকারী বলা যাবে না, তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্ত করা হলো, এইটা লেখা আছে। আপনি বা আপনারা আসলে এই ইংরেজি এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে বিষয়টা শুরু হয়েছে। ওই তার পরের পৃষ্ঠায় পরপর প্যারাগ্রাফগুলো আছে, আমি পড়ে দিতে পারি, কিন্তু এইটা পড়ে দিয়ে খুব কিছু লাভ হবে তা না। যারা খুব আগ্রহী তারা যদি আমাকে কোনোভাবে যোগাযোগ করেন, যদি কমেন্ট করেন, সেখানে জানতে চান, আমি এর ফটোকপি আপনাকে পাঠিয়ে দেবো। দেখবেন আমি যেটা বলছি সেটা একদমই বেঠিক নয়। ফলে এইটা বুঝতে হবে মানিকবাবুকে। আর আমি মানিকবাবুকে বলছি, সত্যি যদি আপনার এইটা নিয়ে কনফিউশন থেকে থাকে, এত কথা বলার পরেও, পড়ার পরেও যদি আপনার কিছু মনে হয়, তো আসুন একদিন বসি, একদিন বসে আলাপ আলোচনা করি। কি অসুবিধা আছে নাকি কিছু? তো আমরা এটা করতে পারি, এটা তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এইটা হচ্ছে একটা জায়গা। আর একটা ব্যাপার হলো, না এইটা নিয়ে আবার আপনি আর অনেকগুলো কথা বলেছেন, সেটা আপনার কৌশলের প্রশ্ন বলেছেন। আপনি এই এই ভিডিওটাতে এমনকি এমনও বলেছেন যে সুকৃতিবাবু, আপনি যদি মনে করেন যে সত্যি অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে তাহলে সেটা বলবেন না। মানে আপনি বলতে চাইছেন এটা বললে আন্দোলনটা আর দানা বাঁধবে না। আমি আইন নিয়ে যখন কথা হবে, আমি মনে করি যে আইনের সঠিক ব্যাখ্যাটা করা উচিত, এইটা মানুষকে ভুল বোঝানো উচিত নয়। কিন্তু তাতে আন্দোলন করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। মানুষের অনুপ্রবেশকারী তকমা মুক্তি তো ছিল, আগেও ছিল। বিজেপি অনুপ্রবেশকারী তকমা দিয়েছিল কত বছর? 16 বছর আন্দোলনের পর সেই অনুপ্রবেশকারী তকমা মুক্ত করতে তারা বাধ্য হয়েছে, কিন্তু তাতেও নাগরিকত্ব হচ্ছে না। নাগরিকত্ব না হলে কি হবে? নাগরিকত্ব না হলে তিনি ভারতবর্ষে ভোট দিতে পারবেন না, চাকরি পাবেন না, উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা হতে পারে, নানান রকমের একজন নাগরিক হিসেবে যে যে সুবিধে পাওয়া কথা সেগুলো পাবে না।
ফলে মানুষ অনুপ্রবেশকারী তকমা মুক্ত হয়ে কে এই ভারতবর্ষে বেনাগরিক হিসেবে থাকতে চায়? কেউ বেনাগরিক হিসেবে থাকতে চান না। ফলে অনুপ্রবেশকারী তকমা মুক্তিটা যথেষ্ট নয়, মানুষ নাগরিকত্ব চায়। ফলে এইটাতে আন্দোলন করার ক্ষেত্রে কোনো সমস্যা নয়, বরং এই কথা আমরা বলতে পারি, এই নাগরিকত্বের এই অনুপ্রবেশকারী তকমা মুক্তিটা এইটা কোনো বদান্যতা নয় বিজেপির। ওরাই অনুপ্রবেশকারী তকমা দিয়েছিল, আন্দোলনের চাপে পড়ে আজকে তারা মুক্ত হয়েছে, এটা তাদের কোনো ক্রেডিট নয়, এটা আমরা বলতে পারি, কোনো অসুবিধা নেই। ফলে আজকে মানুষের দাবি হচ্ছে তাদের নাগরিক বলে ঘোষণা করতে হবে। বিজেপি বলছে দরখাস্ত করুন, তারা কি পোর্টাল তৈরি করছে, সেখানে আবেদন করতে হবে। এবং আপনি দেখবেন যদি সত্যি ইলেকশনের আগে তারা রুলস ডিক্লেয়ার করে বলে নাগরিকত্বের জন্য দরখাস্ত করো, তাহলে তো এই 15 দিন পরে মানুষ নাগরিকত্বের অধিকার ফিরে পাবে। তা নাগরিকত্বের অধিকার ফিরে পাওয়া মানে তারা অনুপ্রবেশকারী তকমা মুক্তি না হলে তো নাগরিকত্বের দরখাস্ত করা যায় না। আপনি গোটা নাগরিকত্ব আইনটা পড়ুন, সমস্ত জায়গাতে বলেছে অনুপ্রবেশকারী হলে দরখাস্ত করা যাবে না। এই যে জেপিসি রিপোর্ট সব জায়গায় দেখবেন পরিষ্কার লিখেছে যে যেহেতু তারা ইল্লিগাল মাইগ্রান্ট হিসেবে আইনে তাদের বলেছিল, তাই নাগরিকত্বের দরখাস্ত করতে পারতেন না। এইবার যখন আপনি নাগরিকত্ব দরখাস্ত করতে পারবেন, তখন তো এটা পরিষ্কার হয়ে যাবে যে K-19 আপনাকে নাগরিকত্বের তকমা মুক্ত করেছে। তো 15 দিন পরে আপনি কোথায় মুখ লুকাবেন আপনি বলুন? আপনি যাই ভাবুন, আমি অন্তত মনে করি এটা খুব সমস্যার, এটা করা যায় না। আর একটা ব্যাপার আপনাকে বলি, আপনি ওই আইনের কথা বলছিলেন না, এই কেসের কথা বলছিলেন সুপ্রিম কোর্টে, এটা আপনার একটা গোলমাল হয়ে যাচ্ছে। গোলমালটা হচ্ছে ওখানে 6A নিয়ে একটা মামলা হয়েছিল, যে মামলার আমরা পার্টি ছিলাম, যে মামলার পার্টি মানে কি, আমরা 2014 সাল থেকে পার্টি। ওই যেটা আপনি বলেছেন যে ওখানে 71 সাল, সারা দেশে 48 সাল, এখন উগ্র অসমিয়ারা বলছে আসামের জন্য কেন 71 হবে, ওটাও 48, সারা দেশের মতো 48 হওয়ার কথা। এই যে ইয়েটা, তা সেটার শুনানি শেষ হয়েছে গত 12 তারিখে ডিসেম্বর মাসের। তার জাজমেন্ট এখনো বেরোয়নি, এ মাসে বা আগামী মাসে তার জাজমেন্টটা বেরোবে। আপনি ওই মামলাটার সাথে আরেকটা মামলা জুড়িয়ে ফেলেছেন। সেই মামলাটা হচ্ছে গুয়াহাটি হাইকোর্টে 13 ডিসেম্বর একটা মামলা রায় বেরিয়েছে। সেই মামলাতে বলেছে যে এই যে সব কিছু মানুষ বহুদিন থেকে এখানে আছেন, যারা এতদিন দাবি করতেন আমরা নাগরিক, এখন ট্রাইব্যুনাল বা কোর্ট বলছে যে তারা নাগরিক নয়, এরকম মানুষ যারা, এই মানুষগুলো এখানে থাকবে, ফলে তারা কি কি অধিকার পাবে সেইটা ওই 13 তারিখে গুয়াহাটি হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছে, সেখানে গুয়াহাটি হাইকোর্ট বলেছে যে তারা এখানে বাসস্থানের অধিকার পাবেন, শিক্ষার অধিকার পাবেন, চিকিৎসার অধিকার পাবেন, এরকম কতগুলো 4-5টা অধিকার তারা পাবেন, এইটা বলেছে। ফলে আপনি এইটা বলতে গিয়ে ওই দুটো সুপ্রিম কোর্টের মামলা আর গুয়াহাটি হাইকোর্টের মামলা দুটো মিলিয়ে মিশে ফেলছেন, এইটা আপনি একটু সাবধান হন। আর এই সাথে আরেকটা ব্যাপার আগের দিন বলেছি, তা সত্ত্বেও আপনি বোধহয় ব্যাপারটা ভালো বোঝেননি। আপনি সংবিধানের 6-এ, এইটা কিন্তু নাগরিকত্ব আইনের 6-এ মানে স্পেশাল প্রভিশন ফর আসাম, সেটা নয়, এটা হচ্ছে নাগরিকত্ব আইনের 6-এ একটা, যেটা আসামের প্রশ্ন, আর সংবিধানের একটা 6-এ আছে। এই সংবিধানের 6-এতে বলছে যে যারা ইন্ডিয়ান অরিজিন, মানে যে 1935 সালের ভারত শাসন আইনে বর্ণিত ভারত, মানে পাকিস্তান, ভারত, বাংলাদেশ মিলে যে ভারত, সেই ভারতে যিনি জন্মগ্রহণ করেছেন,
যার মা বাবা জন্মগ্রহণ করেছেন অথবা যার ঠাকুরদা ঠাকুরমা জন্মগ্রহণ করেছেন, এই রকম যে লোক, তারা এখন পড়ে গেছে পাকিস্তানের ফোল্ডে, পশ্চিম পাকিস্তানে বা বাংলাদেশে। তারা ভারতে যদি আসেন তাহলে তাদের কি হবে? ওই 6 ধারাতে, সংবিধানের 6 ধারাতে বলেছে, এতে বলেছে এই তিনি, তার মা বাবা, তার বাপ ঠাকুরদা। আর বিতে এবারে বলছে যে তারা যদি 1948 সালের 19শে জুলাইয়ের আগে ভারতে, মানে আজকের এই ভারতে, আমরা যে ভারতে বাস করি, পাকিস্তান এলাকা বা পাকিস্তান এলাকা থেকে যদি ভারতে এসে থাকেন, তারা ওই ওই যে ইন্ডিয়ান অরিজিন, তিনি বা তার মা বাবা যদি জন্মে থাকেন বা তার ঠাকুরদা ঠাকুরমা যদি জন্মে থাকেন, তিনি যদি 1948 সালের 19শে জুলাইয়ের আগে এসে থাকেন, তাহলে তাকে ভারতের নাগরিক বলা হবে। আর ওই তিনি যদি 19শে জুলাইয়ের পরে এসে থাকেন, তাহলে তিনি কি করে নাগরিকত্ব পাবেন? তাকে দরখাস্ত করে নাগরিকত্ব নিতে হবে, কি কি শর্ত পূরণ করতে হবে সেটা সেখানে বলা আছে। তো এইটে আপনি আগের দিনও আমি বলেছি, আপনি হয়তো বোঝেননি বা খেয়াল করেননি, আবার আপনার এই ভিডিওটাতে ভুল করেছেন, এটা আবার দেখুন। এই জায়গাতে শুধু ভুল আপনি করেছেন তা নয়, আপনি বলছেন শান্তনু ঠাকুরদা। শান্তনু ঠাকুরদা ডাক্তার আশিস ঠাকুর আপনার বন্ধু, আমাদেরও দাদা। মানে আপনার তো আজকে আলাপ হয়েছে, আমার সাথে অন্তত 40 বছর তার সাথে আমার সম্পর্ক। তিনিও এই জায়গাটাতে ভুল করেছেন, এটা একটু দেখে নিন। রিফিউজি নিয়ে যে সব কথা বলছেন, দেখেন এইটা নিয়ে এটা নিয়ে প্রশ্ন কিন্তু ইসে উঠেছিল, এই যে জেপিসিতে উঠেছিল। তাতে এই ইন্ডিয়ান অরিজিন যারা, তাদের রিফিউজি বলতে গভর্নমেন্ট রাজি নয়। কিন্তু ওই যে 51 সালের যেটা জাতিসংঘের যে রিফিউজি সংক্রান্ত ঘোষণা বা 67 সালের যে প্রোটোকল, তাতে সই না করলেও গভর্নমেন্ট জাতিসংঘের ওই রিফিউজি সংক্রান্ত যে ঘোষণা আছে, নিয়মকানুন আছে, সেগুলো মেনে চলে। সেই জন্যে এই তামিল যারা শ্রীলঙ্কা থেকে এসেছেন, আফগানিস্তান থেকে এসেছেন, তিব্বত থেকে যারা এসেছিলেন, তাদের রিফিউজি হিসেবে ওই জাতিসংঘের নিয়মকানুন মেনেই তাদের এখানে আশ্রয় দেয়, তাদের ট্রিটমেন্টটা সেভাবে হয়। আর এই লোকগুলোকে এরা কখনোই রিফিউজি বলেনি। আজকে তাদের এই রেগুলারাইজ করে তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছে। তাদের ক্ষেত্রে নাগরিকত্ব দেওয়ার প্রশ্নটা কখনো আসেনি, তারা দাবিও করেনি, গভর্নমেন্টও এটা নিয়ে ভাবেনি। এই বিষয়গুলো আপনাদের একটু বুঝতে হবে। ফলে ওই 6-এ, সংবিধানের 6-এ বলতে গিয়ে ওই যে আপনি যে শব্দটা বলেছেন যে অখণ্ড ভারতের নাগরিক, 6-এতে বলেছে খণ্ডিত ভারতের নাগরিক, এটা এইরকম নয়। এটা আমি যেভাবে বলেছি ওইভাবে। কিন্তু আপনি বলেছেন 6-এ বলেছে অবিভক্ত ভারতের নাগরিক, তারা খণ্ডিত ভারতের নাগরিক, এইটা 6-এতে বলেছে। এটা তা নয়, ওই কন্ডিশনগুলো আছে। সিএএ নাগরিকত্ব দেবে না, এটা তো আপনি যা বলছেন আমরা তাই বলছি। বিজেপি যেটা বলছে সেটা ঠিক বলছে না। দেখবেন আজকেও শান্তনু ঠাকুর বলেছে যে রুলস বেরোবে ইলেকশনের আগে। ওরা নাগরিকত্ব বলছে না, ওরা বলছে রুলস বেরোবে। তা আমরা তো জানি রুলস, আইন হয়েছে যখন, রুলস আজ হোক কাল হোক বেরোবে। কিন্তু আমরা বলছি রুলস বেরোক আর যা বেরোক। এখন অবধি জেপিসি রিপোর্টের এই বই, তাতে গভর্নমেন্টের যে অ্যাটিটিউড ব্যক্ত হয়েছে, আইনে যেভাবে লেখা আছে, তাতে পরিষ্কার বলা যায় যে কেউ, কোনো বাঙালি নাগরিকত্ব পাবে না। ফলে এইটা একদম পরিষ্কার। আর কিছু জিনিস আপনাকে যদি বুঝতে হয়, ওই যেটা বলবেন 31,313 জন তারা নাগরিকত্বের তকমামুক্ত হয়েছে। আপনি জেপিসি রিপোর্ট দেখেন,
তাতে বলেছে, একদম পরিষ্কার করে বলেছে যে যারা পাসপোর্ট নিয়ে এসেছেন, যাদের লং টার্ম ভিসা দেওয়া হয়েছে, তারা ভারতবর্ষের লিগাল, তাদের প্রশ্নটা ওই 21B-তে আসে না, তারা ভারতবর্ষে বৈধ। এই কথা পরিষ্কার জেপিসি রিপোর্টে বলেছে। আপনি ওই যে প্যারাগ্রাফগুলো বললাম তার সাথে আর 3টে প্যারাগ্রাফ আমি আপনাকে বলে দিই, এগুলো পড়বেন, দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে। সেই প্যারাগ্রাফ হলো 2.17, 2.18, 2.19। এইগুলো পড়লে আর বাকি যে বিষয়গুলো আছে সব পরিষ্কার হয়ে যাবে। এটা শুধু মানিকবাবুর ক্ষেত্রে তা না, আমাদের দেশের যারা আমাদের শ্রোতা বন্ধু দর্শক যারা এই ব্যাপারে একটু আগ্রহী, তারা যে কেউ এটা দেখে নিতে পারেন। আপনাদের কাছে যদি এটা না থেকে থাকে, এটা সবার কাছে নেই, আমি জানি সবার কাছে এইসব কাগজপত্রগুলো নেই, কারণ এই যে জেপিসি রিপোর্ট এটা পাবলিকের জন্য নয়, এটা শুধু এমপিদের দিয়েছিল। আমরা একটা এমপির কাছ থেকে এটা কালেক্ট করেছি, পরে অবশ্য এটা নেটে দিয়ে দিয়েছে, আপনারা নেট থেকেও নিতে পারেন। আর অত ঝামেলায় অত হ্যাপায় যদি কেউ না দিতে চান, আমাকে জাস্ট বলুন, আমি তো এটা ফেসবুকে দিয়ে দেবো, আমি আপনাকে ফটোকপি করে পাঠিয়ে দেবো। ফলে এগুলো দেখে আপনি, আমি কি বলছি, মানিকবাবু কি বলছেন, শরদিন্দুকে বলছেন, কে ঠিক বলছি কে বেঠিক বলছি, আপনারা জাজ করুন। আর আমি মানিকবাবুকে বলি যে আসুন একদিন বসি, তো শুধু আপনি আমি বসলে হবে না, মধ্যেখানে এইগুলো নিয়ে আপনি ঠিক বলছেন আমি ঠিক বলছি এটা জাজমেন্ট দেওয়ার মতো 2-4জন লোক লাগবে। এটা শুধু আপনাকে বলছি তা না। গতকাল রোববার, কালকে সন্ধেবেলায় একটা মিটিং ছিল ইয়েতে, হৃদয়পুরে। মিটিং শেষে দীনেশ বিশ্বাস বলে একজন ব্যক্তি এসব নিয়ে ভাবেন, আন্দোলন করেন, সংগঠনের সাথে যুক্ত আছেন, বগুলা বাড়ি অরিজিনালি, এখন থাকেন এদিকে ইসাপুরের এদিকে। তিনি শরদিন্দুবাবুকে ডেকে এনে আমার সামনে এনে বললেন, আপনাদের দুজনের ওই যে ফেসবুকগুলোতে ভিডিওতে দুজনের মধ্যে মত পার্থক্য, যে আপনাদের দুজনকে একসাথে একটু বসতে হবে, বসে এই বিষয়গুলো আমরাও বুঝে নেব, আপনারাও একে অপরের কাছ থেকে বুঝে একমত হন, তাহলে পরে মানুষের পক্ষে সুবিধা হয়, আন্দোলনের পক্ষে সুবিধা হয়। আমার কোনো সমস্যা নেই। ওই তো সামনেই, একদম সামনেই বললাম, শরদিন্দুকে জিজ্ঞেস করে না কবে বসতে পারে, আমি সবসময় ফ্রি। তো দীনেশবাবু বললেন শরদিন্দুকে, শরদিন্দু বললে হ্যাঁ বলবো। আমি বললাম যে তোমার কাছে যা কাগজপত্র আছে তুমি নিয়ে এসো, হতে পারে তুমি এমন কোনো কাগজ আছে যেটা আমি জানি না, ফলে আমার ভুল হচ্ছে। আবার এমনও হতে পারে আমার কাছে এমন কিছু ডকুমেন্ট আছে যেগুলো জানো না বলে তুমি ব্যাপারটা পরিষ্কার হচ্ছে না। তো দুইজনের এই কাগজপত্র নিয়ে বসি, আরও 2-5জন 10জন লোক থাকবে, তারা আলাপ আলোচনায় অংশগ্রহণ করবে, তারা মতামত দেবেন, একটা সিদ্ধান্ত হবে। তাহলে মানিকবাবু 3জনের কথা বললেন, তার গতকাল একজনের সাথে মোটামুটি কথা হয়েছে, আজকেও 2-3জনের টেলিফোন করে আমাকে বলেছেন তাহলে কবে বসা যায়। আপনিও আপনার ভিডিওতে বলেছেন, তা আসুন বসে আলাপ আলোচনা করি, করে একমত হয়ে আমাদের সাধ্য অনুযায়ী। আপনি বলছেন আমরা ডাকলে 7টা লোক আসবে না, আমি তো ওইরকম মনে করি না। আপনি আমাকে দিন, 2-4 লাখ টাকা দিন, আমি 5-10 হাজার লোক আপনাকে 15 দিনের ব্যবধানে আমি কলকাতায় এক জায়গায় করে দেব। কিন্তু মুশকিলটা হয়ে গেছে, টাকা পয়সা না থাকলে এখন ওই 200-400-র বেশি লোক জমা করা খুব মুশকিল। মানুষ বলবে গাড়ি দাও, বিভিন্ন পলিটিক্যাল পার্টি গাড়ি দিতে দিতে মানুষের অভ্যাস খারাপ করেছে, তো এই সমস্যাগুলো আছে। ফলে আপনি যতটা নিরাশার কথা বলছেন, বিষয়টা ওই রকম নয়। আর আপনাকে ইনফরমেশনের জন্য আপনাকে আমি বলছি, আমি এই ব্যাপারটা নিয়ে আমি বুঝেছি যে আমরা যে কথা বলছি সেটা একটা অংশের মানুষ বুঝতে পারছেন, কিন্তু তারা ভাবছেন যে সুপ্রীতিবাবু বলছেন, কিন্তু সুপ্রীতিবাবু তো কিছু করতে পারবেন না। ফলে যারা যে ছত্রছায়ায় আছেন, রাজনৈতিক ছত্রছায়ায়, সেটা বেরিয়ে আমাদের পাশে এসে দাঁড়াতে পারছেন না। কারণ আপনি এখন জানেন রাজনীতিতে যখনই পলিটিক্যাল পার্টিগুলো এগুলো দেখবে, তাদের উপর নানান রকমের চাপ সৃষ্টি করবে, নানান রকমভাবে ব্ল্যাকমেল করবে, ফলে তারা এইটা পারছেন না। ফলে আপনি জানেন, হয়তো অনেকেই জানেন, কাগজেও বেরিয়েছে, আমি অধীর চৌধুরীর সাথে 2-3 বার কথা বলেছি, আমি তারিক আনোয়ারের সাথে কথা বলেছি, তিনি এসেছিলেন আমাদের একটা মিটিংয়ে।
আমি দিল্লিতে গিয়ে কংগ্রেসের প্রেসিডেন্ট খার্গে সাহেবের সাথে কথা বলেছি। উনি বলেছিলেন যে প্রদেশ কংগ্রেসে কথা বলে এটাকে একটা কংক্রিট প্রপোজাল পাঠাতে। আমি এখানে এসে আবার সুখবিলাস বর্মা, প্রাক্তন আইএস অফিসার এবং এমএলএ, কংগ্রেসের লিডার, তার সঙ্গেও কথা বলেছি। তাকে নিয়ে আমি প্রদীপ ভট্টাচার্যের কাছে গেছি, তার সঙ্গেও কথা হয়েছে। প্রদীপবাবুও আমার কথা শুনে তার পরের দিনই একটা চিঠি খাগড়ে সাহেবকে পাঠিয়েছেন, তার কপিও আমার কাছে আছে, তিনি দিয়েছেন। তো কংগ্রেসকে কনভিন্স করার চেষ্টা করছি যে আমরা যেমন বলছি, মানিকবাবু বলছেন, সৌদিন্দু বলছেন, আমরা একমত হয়েও যদি বলি তাহলেও কিন্তু খুব বেশি মানুষ আমাদের উপর কনফিডেন্স পাবেন, এটা নাও হতে পারে। ফলে যদি আমাদের সাথে একই কথা কংগ্রেস পার্টিও যদি বলে, আমি সিপিএমের সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছি, তারাও খুব আগ্রহী, তারাও বিষয়টা নিয়ে 2-3 বার 4 বার আমার সাথে বসেছেন, তারাও একটা জায়গাতে যাচ্ছেন। লাস্ট মিটিংয়ে সেলিম সাহেবও ছিলেন, ডেকে নিয়েছিলেন সুজনবাবু, মানে পজিটিভ ভাবছেন বলেই সেলিম সাহেবকেও পরের দিন লাস্ট যেদিন বসলাম ডেকে নিয়েছেন। এবং তারা আমরা যে স্লোগানটা দিয়েছি, ওই যে আপনি পদযাত্রার কথা বললেন, এবং তার আগে থাকতেও যে স্লোগানটাকে আমরা পপুলারাইজ করার চেষ্টা করছি, সেইটার সাথেই তারা একমত। কি সেটা? সেটা হলো ওই আবেদন করে নাগরিকত্বের ওই গোলক ধাঁধায় উদ্বাস্তুদের, মতুয়াদের ঠেলে দেওয়া যাবে না, ওটা আমরা মানব না। বিজেপি 2014 সালের 31শে ডিসেম্বর একটা কাট অফ ডেট বলেছে, আমরা ওই কাট অফ ডেট মানতে রাজি, অথবা তার পরের কোনো বছরকে কাট অফ ডেট করা হোক, তার আগের নয়, তার পরেরটা যদি নাও হয় 2014 সালের 31শে ডিসেম্বর, ওই কাট অফটা আমরা মানতে রাজি আছি। কিন্তু ওই কাট অফ ডেটটা করতে হবে নাগরিকত্বের ভিত্তি। তার মানে কি? তার মানে হলো 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছেন, আমরা বাঙালি বাংলাদেশ থেকেই বলি, বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা থেকে যারা ভারতে এসেছেন এবং এখানে এসে স্থায়ীভাবে বসবাস করেন, তাদের নাগরিক ঘোষণা করে একটা নতুন আইন চাই। এক লাইনের একটা আইন, যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছেন এবং ভারতে বসবাস করেন, তারা ভারতবর্ষের নাগরিক। আপনারা বলতে পারেন যে সংবিধান তো বলেছে বহিরাগতদের দরখাস্ত করে নাগরিক হতে হবে। হ্যাঁ, এটা বলেছে, কিন্তু আমরা জানি 6A যখন তৈরি করলো আসামের ক্ষেত্রে, তখন তো সেইটার একটা ব্যতিক্রম করে আইনটা করলো যে 71-এর আগে আসলে তাকে দরখাস্ত করতে হবে না, কাগজ দেখাতে পারলে তিনি ভারতবর্ষের নাগরিক। আমরা ওইটা বলছি যে সমস্ত ভারতের জন্যই করা হোক, এবং 71 সালের পরিবর্তে সেই ডেটটা হোক 2014 সালের 31শে ডিসেম্বর। কোন কাগজগুলো? যে কাগজগুলো আসামের এনআরসির সময়, আসামের এনআরসিটা তো হয়েছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে, তাদের গাইডলাইন মেনে। সুপ্রিম কোর্ট বলেছিল কোন কোন কাগজ দেখালে হবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল 14টা কাগজ, যে এই 14টা কাগজের যে কোনো একটা দেখাতে পারলে যে সেটা 71-এর আগে উনি এসেছেন, তাকে নাগরিক বলে মানা হবে। হতে পারে 14টার সাথে আর 5-6টা যোগ করে 20টা করো, আর একটু সহজ করো যাতে মানুষের কষ্ট কম হয়, করে এই 20টা ডকুমেন্ট বা 14টা ডকুমেন্ট যাই হোক, একটা কাগজ দেখাতে পারলে তিনি ভারতবর্ষের নাগরিক, এই মর্মে একটা আইন। তাতে এই বড় বড় দল আমি নাম বললাম, তারা মোটামুটি আমাদের সাথে একমত। খুব তাড়াতাড়ি তাদের ঘোষণাটাও হয়তো আপনারা জানতে পারবেন। এই চেষ্টাটাও আমরা করছি, এবং এটা যদি হয়ে যায় তো আমার ধারণা ইন্ডিয়া জোট যদি 24-এর নির্বাচনে কেন্দ্রে ক্ষমতা দখল করতে পারে, তাহলে তো এটা তাদের প্রতিশ্রুতি তারা পালন করবে, এটা আমরা আশা করতে পারি যে বিজেপির মতো তারা করবে না। আর যদি তা ক্ষমতায় নাও যায়, বিরোধী দল হিসেবে বড় বড় দলগুলো যদি এই দাবি তোলে, এতদিন তো শুধু মতুয়া উদ্বাস্তুরা বলছিলেন, এখন বিরোধী দলগুলো যদি
এইভাবে তারা দাবিটা তোলেন, তাহলে এই দাবির একটা মীমাংসা হবে। তো আমি মানিকবাবুকে বলছি, শরদিন্দুবাবুকে বলছি, বা আর যারা আছেন, আমি সবাইকে বলছি যে আসুন আমরা আলাপ আলোচনা করে কাগজপত্র নিয়ে বসে একমত হই। আমরা এই আন্দোলনটা যদি গতি সৃষ্টি করতে পারি, তাহলে এইসব বড় বড় বিরোধী দলগুলো, এমনকি হয়তো তৃণমূলও, কারণ তৃণমূল দেখবেন ওই যে 2016 সালের 17ই ফেব্রুয়ারি তার মন্ত্রিসভা মিটিং করে বলেছেন যাদের ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, 5 বছর পশ্চিমবঙ্গে বসবাস করে, তাদের নাগরিকত্ব দেওয়া উচিত। এই উচিত বলে বলেছে, তারা নাগরিক না এটা বলেছে, যদিও এখন তারা অন্যরকম বলছে, সেটা আলাদা কথা। কিন্তু নীতিগতভাবে আপনি এইটুকুতে যদি দাড়ি টানেন, তাহলে বুঝতে পারবেন যে এদের যে নাগরিকত্ব পাওয়া উচিত, এইটা নীতিগতভাবে তৃণমূলও মনে করেন। ফলে তৃণমূলের কাছেও আমাদের আবেদন থাকবে যে আপনারাও যখন মনে করছেন তাদের নাগরিকত্ব দেওয়া উচিত, আপনারাও এই দাবিতে আমাদের সাথে একমত হন, সবাই মিলে কথা বলুন, তাহলে বিষয়টা আরও বেশি সহজ হবে। ফলে আমি আশা করব যে আমরা যারা আন্দোলনের কর্মী, দীর্ঘদিন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, যদিও আমরা 2003 সাল থেকে আন্দোলন করেছি, আমার সাথে একমত হবেন মানিক ফকির যে আমরা একসাথে এক সংগঠনে কোনোদিন আন্দোলন করিনি। আমরা এক সংগঠনে একসাথে শরদিন্দুর সাথে কোনোদিন আন্দোলন করিনি, এইটা ঘটনা। তারা করছেন, ওই যে 4 বছর বললেন, তারা 4 বছর এটা করছেন। এই নৌকা নো এনআরসি মানে সেটা আসলে উদ্বাস্তু আন্দোলন নয়, উদ্বাস্তুদের ক্ষতি হয়েছে ওই আন্দোলনে। আমরা প্রথম থেকে মতুয়ারা, আমরা অনেকেই এই আন্দোলনটা করছি। তা সে ঠিক আছে, আমরা এখন আসুন একসঙ্গে আন্দোলনটা করি, একমত হতে পারলে কোনো অসুবিধা নেই। আপনাকে নমস্কার, ধন্যবাদ।